আর বাঁ সাইড থেকে বাঘ এসে ঝাঁপিয়ে লাফ দিয়ে পড়েছে ওই চরে, আমার একদম প্রায় কাছাকাছি। ও তখন লাফিয়ে ওপরে চলে গেল বাঘটা, যে একটা ঝাড় পাক দিয়ে এসে ফের লাফ দিয়ে পড়েছে। আমাদের ও একটা নেবেই এরকম অবস্থা, মুহুর্মুহুর লাফিয়ে পড়ছে। ও একবার লাফিয়ে পড়ছে, ফের আমরা বাড়ি মারছি, ফের আবার লাফ দিয়ে উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার পাথরপাড়া গ্রামে। আমার পিছনে রয়েছে একটি নদী, আর নদীর ওপারেই কিন্তু সুন্দরবনের জঙ্গল। আমরা এখন একজন প্রবীণ মানুষের সঙ্গে কথা বলবো। উনি জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে, তো ওনাদের নৌকোর ওপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম সুপদ মৃধা। যে সাংঘাতিক ঘটনা আমরা শুনেছি, আপনারা তিনজন কাঁকড়া ধরতে গেছিলেন, তো আপনাদের নৌকোর উপরে বাঘ ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। আমরা কাঁকড়া ধরতে গেছিলাম ধুলো বাবনির ভেতরে, কেবড়া তলার খাল বলে একটা খাল রয়েছে, সেই খালে যে আমরা কাঁকড়া ধরেছিলাম। কাঁকড়া ধরে বাইরে আসতে আমাদের ভাটা পড়ে যায়, এবং সে মতো অবস্থায় আমাদের নৌকো চরে লেগে যায়, চরে বসে যায়। ওই ড্রেনের ভেতরে নৌকোটা বসে আছে, তা ড্রেন থেকে ওই জলে চাপ দিচ্ছে, সামনে থেকে ভাটার জল এসে চাপ দিয়ে বার করে দিচ্ছে। সেজন্য আমাদের একজন পাছায় যে মাঝি মঙ্গল বিশ্বাস, উনি ওই নেমে জলটা কেটে বার করে দিচ্ছে। জলটা কেটে বার করে দিল, আর আমি বসে দোনে ওই লবণ দিচ্ছিলাম। দোনে মানে চারায় লবণ দিতে হয়, না দিলে তো চারা থাকে না, তাই চারায় লবণ দিচ্ছিলাম। আর ওই আমার আপুই মা হয় উষা রানী মন্ডল, উনি ওই সর ভেতর থেকে ওই পান কেটে নিয়ে আসছিল, এবং এনে সেই পান আমার হাতে দেবে, পানটা হাতে ধরে রেখেছে। আর উনি পানটা ধরে রেখেছে, এর মধ্যে ওই আমার বাঁ সাইড থেকে নৌকোটা নালায় বসে আছে, আর বাঁ সাইড থেকে বাঘ এসে ঝাঁপিয়ে লাফ দিয়ে পড়েছে ওই চরে, আমার একদম প্রায় কাছাকাছি, এবং আমারও সামনাসামনি। যেই মাত্র পড়েছে, আর উনি হাঁক দিয়ে উঠেছে, খুব জোরে চিল্লে উঠেছে, ওরে বাঘ এসেছে। তখন ওই যে পা ধুচ্ছিল, ও নালাটা কেটে পা ধুচ্ছে, আমার পিছনে বসে পা ধুচ্ছে। আর এর মধ্যে ওই যখনই লাফিয়ে পড়েছে, তখন ওই আবুই মা যখনই হাঁক দিয়েছে, আমি সাথে সাথে একটা বুটে নিয়েছি, আমি না তথা তিনজনই আমরা বোটে, এবং ওই লগি ছিল নৌকোয়, দাঁড়, ওগুলো তো থাকে বাইবা, আত্মরক্ষা করার জন্য রেডি হয়ে সঙ্গে সঙ্গে ওই দাঁড় নিয়ে আর ওই লগি নিয়ে ওই আবুই মা বাড়ি মেরেছে, ওর গায়ে এক স্পর্শ লাগেনি। ও যাহা তোক ওই বাড়ি মেরেছে, তাহা তোক উঠে ও আবার লাফ দিয়ে পিছনে চলে গেছে। বিশাল শিকারি বাঘ। তিনজন এইবার লাঠি ধরে আমরা যখন পেটাপিটি করছি, ও তখন লাফিয়ে ওপরে চলে গেল বাঘটা, যে একটা ঝাড় পাক দিয়ে এসে ফের লাফ দিয়ে পড়েছে। আমাদের ও একটা নেবেই এরকম অবস্থা। তখন আমরা মরিয়া হয়ে তাড়াতাড়ি ওই গ্রাফিটা পা দিয়ে টান দিয়ে তুলে নিলাম, নিয়ে ওপরে বাঁধানো ছিল, গ্রাফিনটা চলে আসলে নৌকোটা ওই সাথে সাথে ওই ভাটার জলের ফেলও রয়েছে, মানে ওই সামান্য জল ফেলে বার করে দিচ্ছে। আর আমরা তখন মুহুর্মুহুর লাফিয়ে পড়ছে, ও একবার লাফিয়ে পড়ছে, ফের আমরা বাড়ি মারছি, ফের আবার লাফ দিয়ে উঠে যাচ্ছে। কিন্তু ও এমন অবস্থা যে ও যে জায়গাটায় পড়ছে তার অনেক দূরে আমাদের লাঠি পড়ছে, কিন্তু তার গায়ে লাগানোর কোনো উপায় হচ্ছে না। সেই বাঘটার গায়ে আমরা কাজ করতেই পারছি, কৌশল করে ও আসছে। হ্যাঁ, এরকম এত শিকারী এবং এত দুর্ধর্ষ, তারপরে ও লাফ দিয়ে যখন বারবার চলে যাচ্ছে, আমরা তখন বললাম যে এখানে থাকলে তো আমাদের তো ক্ষতি হয়েই যাবে। তাই আমরা ওই বললাম যে একজন এই সাইডে আমাদের সঙ্গে ওর যুদ্ধ হচ্ছে, আর এই সাইডে ওই আমি মা নেমে তখন নৌকো টান দিল,
বাহ। আর আমরা দুজন ওই নৌকো চলে যাচ্ছে আর আমরা দুজন পেটাচ্ছি। হ্যাঁ। ও তখন সামনে ছুটে আসছে, হুম। এসে আবার লাফিয়ে পড়ছে, বাহ। আবার বাড়ি মারছি, ফের পেটাচ্ছি। পেটাতে পেটাতে মোটামুটি দেখা গেল যে ও আমাদের আর ছাড়ে না। তারপরে ও ওই আপুমা টানতে টানতে, হুম। বয়সী মানুষ তো হুম। দম লাগাও হয়ে গেছে। সেই। তারপরে ওনাকে টেনে ওপরে তুলে দিয়ে আমি বললাম, তুই লাঠি ধরে দাঁড়াও হুম। আর আমি আবার টানি। বাহ। তখন আমি টেনে নিয়ে ওই নদীতে বার করলাম। হুম। ও তখন ওই তবু নদীর একদম কাছে যে ও দাঁড়ালো, বাহ বাহ। কিন্তু আমাদের আর মানে আহ, বড় নদী পর্যন্ত ও চলে এসছে বাচ্চা। হ্যাঁ চলে এসছে। ওর বাহ। সঙ্গে সঙ্গে পেটাচ্ছি অন্তত। মানে প্রথম থেকে শুরু করে যখন লাফিয়ে পড়েছে হ্যাঁ, আর শেষ পর্যন্ত কত সময় ধরে এরকম তা লড়াই হচ্ছে? অন্তত পক্ষে মিনিট 15-20। বাবা, ও এত কিছুতেই সময় পিছু হচ্ছেন? না, ও পিছোচ্ছে না মোটে। বাবা। আমরা আর ওর এমন একটা অবস্থা, ওর গাল দিয়ে লালাজ হচ্ছে যে বাবা। আর কত বড় মাথা, এত বড় মাথা। তার দৃশ্য দেখলে আমাদের মাঝে মাঝে ভ্রম হয়ে আসছে, মাথাটা তো ঘুরে যাচ্ছে, কিন্তু উপায় নেই। তার তখন মধ্যেও আপনারা শক্ত হয়ে সবাই শক্ত হয়ে না দাঁড়িয়ে দাঁড়ালে আছেন। আমাদের যে কোনো একজনের ও তুলে নিয়ে যাবে এরকম। বেশিরভাগ মানুষ তো একদম হতভম্ব হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায় জ্ঞান হয়ে ওই আসে। অবস্থা। তারপরে ওখান থেকে নদীতে বেরিয়ে গেলাম। নদীতে বেরিয়ে তিনজনই পড়ে গেলাম আমরা। তখন আর আমরা কিছু বলতে পারিনি, স্রোতের টানে নৌকো চলে গেল। আর আমরা কিছুক্ষণ পরে ওই জল টল নিয়ে সবাই জল টল খেয়ে মাথা টাথা দিয়ে কোনো রকম একটু সেন্স ফিরে আসলো। তারপরে আমরা ডাঁড় উঠে ধরে বেয়ে বাইরে চলে গেল। মোট কতদিন থাকতেন জঙ্গলের ভিতরে ওই একটানা? 3 দিন 4 দিন এরকম থাকতে হয়। আচ্ছা আচ্ছা, মানে ফিরে আসার সময় হয়ে গেছিল প্রায়। হ্যাঁ, হয়েও গেছিল। ওটা আটকে গেছিল বলছিলেন, হুম, সেটা একেবারে সরু খাল? সরু খাল, আচ্ছা খাল আচ্ছা। ছোট হুম। এবং ওই চড়া খাল। আচ্ছা। আমরা জোয়ার শেষ হয়ে গেছে, হুম। আমরা ওখানে বসেছিলাম যে বিকালে আবার জোয়ার হবে, ওই জোয়ারে বেরিয়ে আমরা ওই বড় খালে চলে যাব। আমরা ওখান থেকে পার হয়ে চলে গেছি। তারপর তখনও দেখছি দাঁড়িয়ে আছে। তারপরে অন্তত পক্ষে হাফ মাইল চলে গেছি, হুম। তখনও দেখছি যে ও আছে, দাঁড়িয়ে রয়েছে। এর মতো অবস্থায় আমরা কোনো রকমে হুম। ফিরে এলাম। তখন কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছিল? হ্যাঁ, মানে আমরা তো কমপ্লিট হয়ে গেছি। আমরা ওই দোনটায় লবণ দিচ্ছিলাম বসে বসে। আচ্ছা, দোন যেটা বলছেন লবণ দেওয়া, মানে চারাটা যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য ওই জন্য লবণ দেওয়া হয়, তাই লবণ তো? দেওয়া। হ্যাঁ, ওই চারাটা আবার রাতটা ভালো থাকে, সকালে আবার দোন হয়তো বাওয়া হয়, হ্যাঁ। দোন বেয়ে আবার লবণ দিতে হয়। আচ্ছা যখনই আচ্ছা। দোন বাওয়া হয় তারপরেই আবার লবণ দিতে হয়, লবণ দিয়ে ওটা রেখে দিতে হয়। রেখে দিতে হয়। লবণ দিলে আর চারাটা পোকা ধরে না বা চারাটা শক্ত থাকে। আচ্ছা আচ্ছা। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।